খিদেটা বুঝতাম, আমার কোনো শৈশব ছিল না। যাই হোক, ওই সমাজতান্ত্রিক সমাজ নিয়ে ভাবনা চিন্তা যারা করেন, মিছিল টিছিল, ওই 15 বছর বয়স থেকেই আমার প্রায় হাঁটাহাঁটি আর কি। কিন্তু তারপর যা হলো, লেখালেখি যাই হোক, খুব ইন্ট্রোভার্ট বলে যা হয়েছে, ওই নিজে চিন্তা করতে পারি, চিন্তা করার জায়গাটা তৈরি করতে, লেখাপড়া খুব বেশি হয়নি, কারণ আমি গ্রাম্য মানুষ, একেবারে নিরক্ষর পরিবারের সন্তান, ফলে কোনো উত্তরাধিকার ছিল না লেখাপড়ার ক্ষেত্রে আর কি, মানে বইপত্র। তো যাই হোক, খুব যে কোনো করেই হোক লেখাপড়াটা ভালো হয়নি। তো পরবর্তীকালে লিখতে গিয়ে দেখি যে মানুষের কথা বলা, মানুষের ভাবনা চিন্তা করা, একটা জিনিস দেখলাম যে মানুষ, পড়াশোনা করতে গিয়েই দেখলাম যে মানুষ কিন্তু ওই তার পাশবিক যে সত্তাগুলো, তার বিরুদ্ধে একটা লড়াই করে, আর সেই সত্তাগুলোকে সত্তাগুলোকে নিয়ে লড়াই করায় অন্য লোকেরা, এরকম একটা মনে হয়েছিল আর কি, যেটার থেকে আমি ওই আপনার শ্রেণী সংগ্রামের তত্ত্বটাকে আমি একটু অন্যরকম ভাবে দেখার চেষ্টা করেছি। যাই হোক, তারপরে এই দেখলাম যে মানুষের মানবিক হয়ে ওঠাটাই মানুষের ভবিতব্য। হ্যাঁ, এইটা কিভাবে হতে পারে সেইটা ভাবনা চিন্তা নানান রকমের ইয়েতে আমি এই লেখালেখি করার চেষ্টা করেছি। গল্প উপন্যাসের থেকে পরবর্তীকালে 98 সাল থেকে আমি মোটামুটি লিখছি আর কি, প্রবন্ধ লেখা শুরু করেছি। আর এই 2006-07 এইরকম একটা সময়ে, যখন একটা খুব বাজে একটা ঘটনা আমাকে খুব রিয়াক্ট করেছিল, সেটা হচ্ছে ওই ক্যানিং এর ওই দিকে আরএসপি এবং সিপিআইএম সম্ভবত এই দুই দলের গন্ডগোলে একটা পরিবারের আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে বোধহয় 1জন কি 2জন মারা যান। এই খবর এর আগেও এরকম খবর হয়েছে, কিন্তু ওই খবরটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এবং আপনি জানি না বললে বিশ্বাস করবেন কিনা, আমি একটু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি এই সময়। মানে ব্যাপারটা হচ্ছে যে বামফ্রন্টের 2জনই তো বামফ্রন্টে ছিল, তো তারা কেন এরকম করলো, এইটা নিয়ে আমি এই অসুস্থ হওয়ার ফলে এর থেকে কিভাবে বেরোবো, ওই একটা জিনিসই আমি শিখেছিলাম, কিভাবে জানি না, যে নিয়ে দুঃখ হয় সেটার কারণ খুঁজতে হবে। তো আমি একটা সার্ভে করি। ওই সার্ভে করি 3টে প্রশ্ন: আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কাজ। তো এইটা সাধারণত দর্শনের প্রশ্ন, কিন্তু যাদেরকে আমি প্রশ্নগুলো দিই তাদের বলি এটা আমি কিন্তু দর্শনের প্রশ্ন হিসাবেই আমি দিচ্ছি না, এটা একদম সামাজিক প্রশ্ন হিসাবেই দিচ্ছি, আপনারা সেভাবে উত্তর দেবেন। তাদের দিয়েছিলাম। তো সেখানে একটা অদ্ভুত মানে সম্ভাবনা দেখেছিলাম যে সকলেই তার পরিবার এবং তার সন্তান সন্ততির প্রতি একটা ভূমিকা পালন করতে চায়। তো এই জায়গাটা থেকে আমি পরবর্তীকালে একটা ওই অবসেশনের মধ্যেই বলতে পারেন, আমি একটা দীর্ঘ প্রবন্ধ লিখি। সেই প্রবন্ধটার নাম দিয়েছিলাম নারী পুরুষের যৌথ অভিযান মানবিক সমাজের দিকে। ওটা 2010 সালে বই আকারে বেরোয়। আচ্ছা, এইটা লেখার পরে অনেকেই এই মানবিক সমাজ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেকেই একটু ব্যঙ্গ বিদ্রুপ এরকম করতে শুরু করে। মানে আমার মনে হয় যে মানবিক সমাজ বোধহয় ওই শ্রেণী সংগ্রামের বাইরে কিছু বা এরকম তারা ভাবতে শুরু করেন আর কি। তো তার পরের বইটা লিখি মানবিক রাজনীতির ধারণা। ওই বইটারই যেন একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন প্রবন্ধে। এটা বিভিন্ন প্রবন্ধ। আচ্ছা। তো তারপরে আস্তে আস্তে ওই মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আমার একটা অন্য রকমের চৈতন্য হয় বলতে পারেন, যে যুদ্ধবাজরা
যুদ্ধ ছাড়া বাঁচতে পারে না, তারা যুদ্ধ হবে না এরকম একটা পৃথিবীর ধারণা কি করে করতে পারে? তো তখন মার্কসের একটা কথা মার্কস না কার কে বলেছিলেন আমার এখন আর মনে নেই, যে বুর্জোয়ারা তাদের কবর নিজেরাই খোঁড়ে, তাহলে কি এটা সেই কবরের জায়গা? আমার এরকম মনে হলো। তো তখন ওই মানবাধিকারের ধারণাটা নিয়ে আমি কাজ করতে শুরু করি। এই হচ্ছে আমার বিষয় দ্বারা। আমি ভাবনার ক্ষেত্রে খুব একটা যে আমার সহযোগী মানুষ পেয়েছি তা বলবো না, আমার লেখালেখি নিয়ে খুব একটা আলোচনা হয়েছে তাও বলবো না প্রথম দিকে। তবে ইদানিং কেউ কেউ বলছেন যে মানবিক রাজনীতির ধারণাটাই একটা ইউনিক শব্দ, যে রাজনীতি কখনো মানবিক হতে পারে এই ধারণাটা আমাদের নাকি নেই। তো অনেকে বলছেন যে মানবিক শব্দটা ব্যবহার করে আপনি খুব সুন্দর একটা ব্যাপার করেছেন ইত্যাদি ইত্যাদি। এইটুক, এর বাইরে আর কিছু নেই আমার দাদা। আপনি যদি মনে করেন আমার সঙ্গে কথা বলা, আমি এখন খুব একটু অসুস্থ আছি, আমি থাকি কিন্তু বনগাঁর কাছাকাছি, ফলে কলকাতায় যাওয়া একদম বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমি কি বলবো আর। এই বেশ, ধন্যবাদ আপনাকে। আপনার একটা সংক্ষিপ্ত আমি বর্ণনা পেলাম এতে। তা আপনি যেটা বলছেন যে আপনি আলোচনা করার বা চিন্তন মননের কোনো কাউকে খুঁজে পাচ্ছেন না, তো আমাকে আপনি খুঁজে পাচ্ছি না কেউ এই যে আপনি প্রথম। না 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 মানে খুব ভেরি ফ্র্যাঙ্কলি বলছি, আপনি প্রথম যে এই ফেসবুকে এই বইটি পড়ে, এই বইটির বিজ্ঞাপন দেখে, বা এর আগে বোধহয় আপনি আমাকে কিছু, আপনি না কে আমি জানি না, কেউ একজন একটু বলেছিলেন একটা বইয়ের কথা, আমি ভুলে গিয়েছি, হ্যাঁ জানি না, কিন্তু আমার বই নিয়ে বা আমার ভাবনা নিয়ে কেউ কথা বলবেন এরকম মানুষ আপনি প্রথম হলেন আর কি। বেশ বেশ, এটা আমার ভালো লাগছে যে আপনি আমাকে প্রথম বলছেন, কিন্তু আপনার লেখা আশা করি বহু মানুষ পড়েছেন হয়তো। তা হতে পারে, কিন্তু কেউ আমার সঙ্গে এভাবে কথা। আর আপনাকে আবার একটা কথা বলি, যে আমি প্রত্যেকটা লেখার প্রায় 10 বছর ধরে যা লিখেছি, তাতে প্রত্যেকটি লেখার শেষে লিখেছি আসুন কথা বলা যাক। যে পত্রিকায় বেরিয়েছে সেই পত্রিকাতেও কেউ কথা বলেননি, আমাকেও কেউ কথা বলার জন্য ডাকেননি। এই জন্য বলা। আপনার এই যে শেষের কথাটুকু বললেন, এটি যে অনেক বড় কথা, এটা আমি বুঝতে পেরেছি। এইটাই একমাত্র সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে, তাই না? এবং স্পষ্টতার দিকে নিয়ে যেতে পারে, যে হয়তো আপনার চিন্তা আমার চিন্তা হয়তো দেখা গেল যে কোথাও একটা দিক সঠিক রয়েছে, কিন্তু আমরা এর মাঝের যে চিন্তন মনন গুলো রয়েছে, আমরা যে আলোচনাগুলো রয়েছে, সেগুলো করলে পরে কিন্তু দুজনের দিকটা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। এটা যদি প্রত্যেকের ক্ষেত্রে হয় তাহলে বোঝা যায় যে জীবনের যে উদ্দেশ্য সেটা সকলের একই উদ্দেশ্য। প্রত্যেকের জীবন যা দিয়ে তৈরি, মানুষ যা দিয়ে তৈরি, সেসব পদার্থ তো একই, তাই না? তো সেটা নিশ্চিত হয়। তো আমাদেরও তো একই উদ্যোগ রয়েছে, যে আমাদের বিভিন্ন ভাষায় বিভিন্ন চ্যানেল রয়েছে, সেখানে মুক্ত মঞ্চ রয়েছে, সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষজন আসছেন, চিন্তা করছেন, আলোচনা করছেন, এবং তার জন্য আপনি আমাকে বলেছিলেন বোধহয়। আমাদের ইউএলএম বাংলা বলে একটি চ্যানেল রয়েছে, সেখানে আমরা আলোচনা করি, অনেকে এসেছেন, আলোচনা করেছেন, এবং ইউএলএম হিন্দিতেও অজস্র মানুষ এসেছেন সারা দেশ বিদেশ থেকে। আমাদের ইউএলএম বাংলা, ইউএলএম ইংলিশ, ইউএলএম হিন্দি, ইউএলএম রাশিয়া, পাঞ্জাবি, মারাঠি, বিভিন্ন ভাষায় আমাদের এই বিষয়টার প্রচার হচ্ছে, আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি। তো প্রথমত আপনি যে মানবতার বিষয়টি বলেছেন, সেটি আমরাও কিছুটা স্টাডি করে এবং বুঝে দেখেছি যে মানবতা তো প্রতিটা মানুষের মধ্যেই জন্মগতভাবেই রয়েছে, প্রতিটা প্রাণীর মধ্যেই আছে মায়া মমতা রয়েছে, ঠিক না? সে ভালো মন্দ বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ। তারপরেও যে মানুষ অমানবিক হচ্ছে, সেই কারণটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এইটা আমি ওই মানবিক সমাজের দিকে নারী পুরুষের যৌথ অভিযান, এইটাতে আমি খানিকটা আমার মতো করে আমি যতটুকু বুঝেছিলাম সেই সময়ে, সেটা ওই বইটাতে আছে। সেই কারণটা যদি আমাকে একটু সংক্ষেপে বলেন। না, আমি এখন না ওইভাবে
বলতে পারবো না। আমি আমি যেটা মূলত বলেছিলাম যে আমাদের মধ্যে যে আমরা তো পশু জগৎ থেকে মানুষের উৎপত্তি, হুম হুম পশু জগৎ থেকে যদি মানুষের উৎপত্তি হয় তাহলে পশু জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন হলাম কেন, সেই বিষয়গুলো মর্গান বা অন্যান্য যারা বলেছেন তাদের গুলোকে নিয়ে আমি সেখানে কিভাবে বলেছিলাম এখন আমি ঠিক মনে করে বলতে পারবো না। আমি ওকে খুব মানে অল্প স্মৃতির মানুষ, আমি স্মৃতিকে ঠিক রাখতে পারি না আর কি। আমি এখনো লিখি, ধরুন ওইখানে এই বিষয়টি আছে, তাহলে আমি বইটা বের করে নিয়ে বলবো, সব সম্পূর্ণ আমি বলতে পারবো না, এরকম আমার মানসিক অবস্থা। না না তাহলে বেশ আমি আমি না আমি 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 কোনো আমি কিছু বলছি মনে মনে করছি না। বরঞ্চ আমি মানে অনলাইন বা পিডিএফ বা যদি থাকে আপনার কাছে কিছু কোনো না, কিছু। আমার কাছে পিডিএফ টিডিএফ কিছু নেই, মানে আমি বললাম যে আমি এই যে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার আমি খুব ভালো জানি না। আচ্ছা, আমার যে বইটা বের করেছে, আমার বই বের করেছে অবু দাস। হ্যাঁ, এই এই যে হ্যাঁ বইটা বেরিয়েছে এটা ছোঁয়া, কিন্তু হ্যাঁ এর আগে যে বইগুলো মানে 2010-এ যে বইটা বেরিয়েছিল, হ্যাঁ যেটাকে আমি প্রথম এটা বলছি আর কি, সেটা বের করেছে অবু দাস কলকাতায়। ওদের ওদের ঠিকানা হচ্ছে 8A নবীনচন্দ্র পাল লেন, কলকাতা নয় এটা। আচ্ছা। এই হচ্ছে যে আমি আপনাকে ইয়েটা দিতে পারি, ওদের ফোন নাম্বার দিতে পারি। আপনি কোথায় থাকেন? আমি তো থাকি কুদঘাটে, টালিগঞ্জের পরেরটা পরে আচ্ছা, তাহলে তো মেট্রো। কলকাতার কাছাকাছি, এদিকে এলে তাহলে আমি আমি আপনাকে এটা দিয়ে দেবো। আহ, আপনি পড়ে দেখতে পারেন আর কি। তারপরে কথাবার্তা যদি মনে হয় যে আমার সঙ্গে না, বিষয়টা আমার সঙ্গে না, বিষয়টা হচ্ছে আমাদের ভাবনা। আমি আমার করে কিছু বলছি না, আমাদের ভাবনা। আহ, যেখানে যতটুকু ফাঁক ফোকর আছে সেগুলোকে বুঝে একটা কমপ্লিট জায়গায় যদি তৈরি করা যায়, হুম আহ, তাহলে তো খুব ভালোই হয়। মানে আমার 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 কিন্তু খুবই কি বলবো, আশা আছে, মানুষকে তার বঞ্চনা আর বৈষম্যের জায়গাগুলোকে যদি মিনিমাইজ করা যায় কোনোভাবে, সেটা কিভাবে হতে পারে তো সমাজবিজ্ঞানের বিষয়, রাজনীতির বিষয়। তো সম্ভবত একটা ভালো সমাজ আমরা দিতে পারি। ওই যেটা বলছিলাম যে এর থেকে আপনার আমরা যদি প্লেটো থেকেই ধরি একটা সাম্যবাদী সমাজের চিন্তা, আর মার্ক্সে এসে যেটা বৈজ্ঞানিকভাবে একটা কথা বলা হয়েছিল, কিন্তু সেটাও তো শেষ পর্যন্ত হয়ে উঠলো না। এই যে হয়ে না ওঠার পেছনে মার্ক্স, প্লেটো থেকে মার্ক্স, এটাকে যদি আমরা একটা অনুসন্ধানের বিষয় করি, এটা আমার মনে হয়েছে। তা আমি তো আর হুম অত হুম হুম। পড়াশুনো করার মানুষ না, এই অনুসন্ধানের বিষয় এই এই সমাজ চলনের কোথায় কিভাবে এই ভাবনাগুলো এসেছে, কিন্তু আমরা ভাবনাগুলোকে বাস্তবের যে প্রয়োগ করার জায়গাগুলো, সেই জায়গাগুলোকে কেন পারিনি, কোথায় আমাদের সমস্যা আছে। একটা একটা মনে হয়েছে অশোকের যে চিন্তা ভাবনা, যতটুকু ইতিহাসে পড়েছি, আম, সেটা বুদ্ধের চিন্তা ভাবনা দিয়ে আহ, এসেছে আর কি, খানিকটা। কিন্তু তাও শেষ পর্যন্ত কেন হয়নি, এসব নানান প্রশ্ন আছে আর কি। সেই প্রশ্নগুলোকে যদি আমরা একটু সমাধানের দিকে নিয়ে যাই, মানে মীমাংসার দিকে আর কি, সমাধান নয়, মীমাংসার দিকে, তাহলে হয়তো একটা ব্যাপার। এখনো অনেক সময় লাগবে। জীবনানন্দ দাশ বলেছিলেন যে সে অনেক অনেক আহ, শতাব্দীর মনীষীর কাজ না মনীষার কাজ, সেরকম ব্যাপার আর কি। আচ্ছা, তাহলে মার্ক্সের যে তত্ত্ব, সেই তত্ত্বটিকে আপনার বা তার যে সমাজ ব্যবস্থার যে বর্ণনা তিনি দিয়েছেন বা যে ব্যাখ্যা করেছেন বা যে সূত্র তিনি দিয়েছেন, সেটিকে আপনি কতটা সঠিক মনে করেন, বা সেই তত্ত্ব কি সঠিক নাকি সেটা মানুষ রূপায়িত করতে পারেনি, না, মানুষের না, মধ্যে না। দোষ রয়েছে সেই বিষয়টা? হ্যাঁ, মানুষের মধ্যেই তো দোষ রয়েছে, মানুষের মধ্যেই দোষ রয়েছে, মানুষের মধ্যেই। সেটা ওইটা এই জন্য বললাম যে আপনি যদি ওই মুভিটা দেখবেন তাহলে দেখবেন আমি কিভাবে কি করেছি। আমি এখন আপনাকে বলতে পারবো না। আহ, তাহলে মানুষের মধ্যে যদি দোষ থাকে, তাহলে তো যতই আমরা কোন তত্ত্বকে সঠিকভাবে বিশ্লেষণ করি না কেন, ব্যাখ্যা করি না কেন, উপস্থাপন করি না, সেটা তো বিফল হবেই। তাহলে আর না, প্রয়াস না, না, করার না, না। কি দরকার? এইবার মানুষকে, এর আগে মানুষকে আমরা যেভাবে দেখেছি,
মানুষকে দেখেছি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে, সেখানে নারীকে একেবারেই মানে বাইরে রাখা হয়েছে, সমাজ ভাবনার বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, এবং এই যে একটা বিষয়, যে বিষয় নিয়ে সমগ্র, তার একটা অংশকে যখন আমরা বাইরে ফেলে রাখবো, আবার তাকে আমার সমগ্রের অংশ বলে মনে করব, কিন্তু তাকে সিনথেসিসের জায়গায় নিয়ে যাব না, আমার এইরকম মনে হয়েছে আর কি। সেই কারণেই এই নারী পুরুষের যৌথ অভিযান আমি শব্দটা ব্যবহার করেছিলাম আর কি, মানবিক সমাজ নির্মাণের ক্ষেত্রে এই জায়গাটা ব্যবহার। আর এটা পশু জগতের থেকে বিচ্ছিন্ন হওয়ার যেমন কি বলবো, যে ভালো দিক যেটা ছিল তার সঙ্গে এই খারাপ দিকটাও এর ভেতরে রয়েছে। মানে আমাদের যে পাশব প্রবৃত্তি, এটাকে তো আমরা খুব লড়াই করে, মানে আমি একটা জায়গায় বলি যে শ্রেণী সংগ্রামের যে তত্ত্ব, যে বৈপ্লবিক চিন্তা, তার থেকে অনেক বেশি বৈপ্লবিক এবং চিন্তা করা দরকার নিজের সঙ্গে লড়াইয়ের। হ্যাঁ, এটাকে আমার মনে হয়, এই ধরনের কথাবার্তা আমি বলার চেষ্টা করি। তাহলে তো আমরা যে বলি নিষ্পাপ শিশু, একটা শিশু সে তো কোনো অপরাধ বা সে কোনো অপরাধ তত্ত্ব শরীরের মধ্যে তো বয়ে আনে না, নাকি আপনি কি মনে করেন যে তার ভিতরেই কোনো অপরাধ তত্ত্ব রয়েছে বা কোনো পাশবিক তত্ত্ব রয়েছে বলে মনে করেন আপনি? না, অপরাধ তত্ত্ব না, পাশবিক মানে সে তো একটা শিশু, সে তো যখন জন্মাচ্ছে সে তো অন্যান্য জীবের মতোই, আস্তে আস্তে সে মানে সেই শিশুটিকে আপনি নিষ্পাপ মানে মনে করছেন তো? তার মধ্যেও আপনি দেখছেন যে দোষগুণ দুটোই রয়েছে বা ভালো মন্দ দুটোই রয়েছে, একেবারে একেবারে দোষগুণ দুটোই আছে। তার গুণটাকে প্রস্ফুটিত করতে সেটা কি বিশ্বের প্রতিটা শিশুর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য, নাকি মানে এটা তো আমি বলতে পারবো না। মানে কেউ পুরোপুরি মানবতা বা সততা নিয়ে আসছে, কেউ আধা নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে না, এরকম কিছু মনে করেন? যেরকম পূর্বজন্মের পাপের ফল যেরকম মনে করে অনেকে, যে তার জন্য না ওইভাবে আমি দেখি না, পাপের ফল বা এই ধরনের দেখি না, ওভাবে দেখি না আমি। আমার বক্তব্য হচ্ছে একটা মানুষ এভাবে, জানি না এ ধরনের কোনো রিসার্চ হয়েছে কিনা, একটা মানুষ সে তার পরিবেশ, তার বেঁচে থাকার রসদ যেভাবে সে পাবে, মানে যোগান পাবে, এবং পরিবেশ এবং তার অন্যান্য মানে সব মিলে পরিবেশ, তার মা বাবা, বৃক্ষ, নদী, পাহাড় পর্বত, সবকিছু মিলে তাকে তো তৈরি করে একটা শিশু শেষ পর্যন্ত সামাজিক শিশু হয়ে দাঁড়ায়, প্রকৃতির অংশ হয়ে দাঁড়ায়। আমি এভাবে দেখি একটা শিশু সে প্রকৃতির অংশ। হ্যাঁ, তাহলে তো আপনি বলছেন বাইরের জগতের কথা বলছেন, আমি তো শিশুটির ভেতরের জগতের কথা বলছি। সেই জগতে কোনো দোষ রয়েছে? ওই যে বললাম যে তার দোষ বলতে আমরা যদি বাইরের থেকে দেখি, তার দোষ মানে তার পাশবিক যে চিন্তা, সেই চিন্তাকে মানুষ হওয়ার জায়গায় সে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, সে যদি পশুর যে ভাবনাগুলো, মানে যেগুলো তার মানে জন্মের সঙ্গেই যুক্ত থাকে আর কি, যাকে আমরা প্রবৃত্তি বলি, তার বিরুদ্ধে যদি সে লড়াই করে মানবিক হওয়ার জায়গাটা না নিয়ে আসে, মানবিক হওয়া কতগুলো গুণের অর্জন, সেই জায়গাটা যদি সে, এবং এটা যেহেতু একটা সামাজিক বিষয়, আমরা সমাজ তৈরি করেছি, ফলে এই বিষয়টি কিন্তু রাজনীতি সঙ্গেই যুক্ত থাকবে। এটা আমার মনে হয়েছে। তাহলে তো এই প্রশ্নটা চলে আসে যে সেই শিশুটি বাইরের অবস্থা ব্যবস্থার প্রেক্ষিতে সে নিজেকে পরিবর্তন করছে বা চেঞ্জ করছে, রূপায়িত করছে। নিশ্চয়ই। তাহলে তো এই সিদ্ধান্তটা উঠে আসে না যে সেই শিশুটি ভেতরে সে ঠিকই রয়েছে, তার মধ্যে কোন রকম কোনো অসৎ উদ্দেশ্য বা পাশবিক যে তত্ত্ব নিয়ে আসেনি, সে নিষ্পাপ অবস্থাতেই এসেছে এবং সে কিছুই জানে না। সে তারপরে যখন যখন সে দেখছে বিপরীত অবস্থা, বাইরের অবস্থা ব্যবস্থা অসম্পূর্ণ রয়েছে বা অপ্রাকৃতিক রয়েছে, তখন সে সেখানে লড়াই করতে করতে সে নিজের মতো করে একটা রাস্তা তৈরি করে নেয়। সে কোন দিকে যাবে সে
তার মতো করে যখন অবস্থা ব্যবস্থার প্রেক্ষিতে সে সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের হুম। বাইরের অবস্থা ব্যবস্থাকে পরিবর্তন করা বেশি প্রয়োজন না, যে অন্তরের থেকেও? আমার মনে হয় দুটোই বোধহয় একই সঙ্গে করার জায়গা আছে কিনা সেটা পরীক্ষার মাধ্যমে হবে। আমরা তো অত, মানে আমি বা আমার কথাই বলি, আমি তো অত গভীরভাবে ভাবনার জায়গায় পৌঁছতে পারি দাদা। এই যে হ্যাঁ, যতটুকু তবে আমরা আমরা এই বিষয়টি নিয়ে একদম অত্যন্ত গভীরভাবে এটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি, চিন্তা মনন করছি, গবেষণা করছি। বাহ, সেই জন্য আমরা সুন্দর। আমি নিশ্চয়ই আপনাদের গবেষণার বিষয়গুলো পড়তে পারলে আমি নিশ্চয়ই সমৃদ্ধ হব। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনি বোধহয় আমাকে আগেও ফোন করেছিলেন, আমি ঠিক বুঝতে পারছি না। একটা বইয়ের কথা বলেছিলেন। আমি আমাদের আমাদের মূল দুটি পুস্তক রয়েছে। একটি হচ্ছে জীবন নিয়ে বা জীবনের দর্শন নিয়ে, আরেকটি রয়েছে, একটি তো আপনি বলতে পারেন জীবনের ভেতরের দর্শন, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, ভেতরের বিষয়টি। একটা হচ্ছে বাইরের অবস্থা ব্যবস্থা কেমন হওয়া উচিত। এই দুটো বিষয়, মানে জীবন হ্যাঁ, কি, হ্যাঁ, জীবনের উদ্দেশ্য এই একটা, আর একটা হচ্ছে জীবন যেমন, তার ব্যবস্থা কেমন হওয়া উচিত। একটা ব্যবস্থার রূপরেখা আমরা দিয়েছি। সেখানে নতুন অর্থনীতি রয়েছে, নতুন সমাজনীতি রয়েছে, নতুন শিক্ষানীতি রয়েছে, নতুন পরিবার নীতি রয়েছে, নতুন দর্শন রয়েছে, নতুন রাজনীতি রয়েছে। তো নতুন একটা নতুন ব্যবস্থা, সেটা জীবনকে বুঝে, মানে জীবন আমাদের বাস্তবে জীবন যেমন তেমন যেন ব্যবস্থাটা হয়, তাহলে কোনো জীবনের সঙ্গে জীবনের সংঘাত আসবে না। সেই ভালো তো, বিষয়টাকে খুব ভালো, ভালো ভালো, খুব ভালো। কিন্তু আমার আগ্রহ থাকলো। এই বিষয়টাই আমাদের বিভিন্ন ভাষায় অনুদিত অনুদিত হয়েছে। 6-7টি ভাষায় অনুবাদ হয়ে গেছে এখনো অবধি। বিদেশি আচ্ছা, ভাষাতেও হয়েছে, দেশের বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে, বিভিন্ন ভাষায় চ্যানেল রয়েছে আমাদের। সব রাজ্যে আমাদের ভলান্টিয়ার বন্ধুরা এটা প্রচারও করছে, কাজও করছে, আলোচনা করছে। তো একটা ভিন্নভাবে নতুন একটা তত্ত্ব আপনি বলতে পারেন, যে এই দর্শনটা ইতিপূর্বে এইভাবে কখনো কেউ আলোচনা করেনি, দেখেনি বা অন্বেষণও করেনি সেই বিষয়টা। এবং সেটা এমন নয় যে আমরা কাউকে চাপিয়ে দিচ্ছি, এটা আমরা আলোচনার মাধ্যমে যখন দেখবেন যে এটা সত্যি সত্যি কিনা, মানে আপনি নিজের জীবন দিয়ে যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলেই বিষয়টা বোঝা যাবে, সিদ্ধান্ত উঠে আসবে। তো আমি তো আজকে একটা প্রাথমিক আমরা আলোচনা করলাম একটু, এরপরে আমরা আরো ধারাবাহিক আলোচনা করবো। আপনার ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমার। এবং আপনি আচ্ছা, খুব আমার ভালো। থেকে অনেক অনেক সিনিয়র, আমি অনেক ছোট আপনার থেকে, যে আমাকে যদি একটু কথা বলার সুযোগ দেন আপনার সাথে, তো ভালো হয়। আপনার না, থেকে না, অনেক শিখবো জানবো আমি। ফলে না, না, আমি শেখাতে পারবো না কিছু। অনেক না না, এই বিষয়গুলো যদি আলোচনা হয়, উত্থিত হয়, তবে তো হ্যাঁ, হ্যাঁ, স্পষ্টতা আসবে না, সেটাই। হ্যাঁ, হ্যাঁ। এতে 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 কখনো এটা ভাববেন না যে এতে মানে আপনি কম জানেন আমি বেশি জানি, এরকম বিষয় নয়। না, আর না, আর আমি একটা জিনিস বলি দাদা, শুনুন ভাই, হ্যাঁ, ভাই বলছি তাহলে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বলছি, আমার একটা বিষয়, আমি কথা বলতে গেলে আমার অনেকগুলো সমস্যা হয়, যেটা শব্দ খুঁজে পাই না। হ্যাঁ, যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটা বলতে পারি না। আর ওই স্মৃতির যে জায়গাটা, ওটা আমি না, ওই আবারও বলছি, আমি ঠিকভাবে কোনো কিছু বলতে পারি না। ফলে সুবিধা হচ্ছে, মানে আপনার সঙ্গেও কথা বলতে, আপনি আপনি আপনার কথা আমি বুঝতে পারছি, অসুবিধে নেই। কিন্তু আপনি সম্ভবত আপনি আমার কথা বুঝতে পারবেন না সবসময়তে, কারণ আমার ওই মানে মিসলিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্ক মিসিং যদি হয়ে যায়, তাহলে পাঠক হোক আর শ্রোতাই হোক, তাদের অসুবিধে হয়। আমার ক্ষেত্রে সেইটা আছে। তো যাই হোক, সেটা ওই একটু পড়াশুনো করে নিয়ে, মানে আমি বলছি যে আপনাদের ওটা একটু পড়তে হবে। আর মানে আপনি যখন কোনো বিষয়ে আমাকে বলবেন, আমি তাৎক্ষণিকভাবে হয়তো বলতে পারবো না, আমাকে দেখে নিয়ে একটু বলতে হবে, এই আর কি। অবশ্যই অবশ্যই, এটা 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 আমি কিছুই মনে করবো না। এবং আপনি হ্যাঁ, যদি মনে করেন আপনি যা বলেছেন সেটা আপনি আবার আমাকে বোঝাতে চান, বা আমি যদি না বুঝি আপনাকে তো প্রশ্ন করবো, তাই না, যে আমি বুঝিনি বা আপনি এইটা বলেছেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ, ওই স্পষ্টতা হয়ে যাবে সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আর আর আমি হ্যাঁ, আমাদের, আমি একটা ছোট্ট কথা বলে দিই আপনাকে, যে আমাদের যে দর্শন রয়েছে, যেটা আমরা জীবনকে, আসলে এই তত্ত্বটি যিনি মূল তত্ত্বটি কিন্তু আমার নয়, এটি রচনা করেছেন দার্শনিক প্রেমজিৎ সিরোহি। তিনি তিনি থাকেন দিল্লিতে। তিনি 20-25 বছর এই এই নিয়েই অধ্যয়ন করেছেন, মানে জীবন কি এবং ব্যবস্থা কেমন হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে। তত্ত্বটা উনার বেসিক্যালি।
তো সেখান থেকে আমি ওনার এই দুটি পুস্তক বাংলায় অনুবাদ করেছি এবং আমি প্রকাশিত করেছি বাংলা ভাষায়, এবং আরো বহু আর্টিকেল লিখছি এবং অনলাইনে অফলাইনে আলোচনা করছি বিষয়টি নিয়ে। আপনি এই দুটো কি ইয়েতে আছে? এই 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 দুটো PDF আছে? হ্যাঁ, এই দুটোর পিডিএফ, আমাদের সমস্ত কিছুই পিডিএফ সকলের জন্যই ফ্রি রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু এটা বলুন, তাহলে বলুন বা একটু মেসেজ করে দিন, তাহলে সেটাই সুবিধা হবে। আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। ওকে, আমি আপনার এই নাম্বারে দুটো বই শেয়ার করে দিচ্ছি এবং আমাদের আমি পিডিএফ থেকে তবে একটা কথা বলি, আমার চোখের অবস্থা ভালো না। সামনের বোধহয় 2-1 দিন বা কয়েকদিনের মধ্যে আমার একটা অপারেশন হবে। তারপরে আমি পড়তে পারবো আর কি। আমার দীর্ঘদিন আমি ডায়াবেটিকে ভুগছি আর কি, তো চোখে একটু সমস্যাই হয়েছে। না না, ঠিক আছে, আপনার সুযোগ মতো আপনি পড়ে নেবেন, বা যদি ফোনটা যদি আপনি ঘুরিয়ে নেন, যদি রোটেট মোডে করে নেন, তাহলে আপনার লেখাটা বড় হয়ে আসবে। না, আমি কম্পিউটারে পড়বো, আমার কম্পিউটার আছে। তাহলে তো সমস্যাই নেই। হ্যাঁ, তাহলে সেখানে পড়তেই পারবে। আর ঠিক আছে, খুব ভালো লাগছে। মানে এই যাই হোক, একই সঙ্গে কাজ করছি বলেই, মানে একই ভাবনায় কাজ করছি, সে ভাবনার গতিপথ হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু আমরা সাগরের দিকেই যাচ্ছি, এরকম যদি ভাবি তাহলে আমার ভালো লাগবে আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা তো বললাম, আমরা প্রত্যেকটা মানুষই তো সুখে আনন্দে নিজেরা থাকতে চাই, অপরকেও থাকতে দিতে চাই, তাই না? তবেই তো, যদি সকলে যদি সুখে থাকে তবেই তো সুখ থাকবে। আমার সুখ আছে, আপনার সুখ নেই, তাহলে তো কি করে সুখ হবে, তাই না? তো উদ্দেশ্যটা মূলত আমাদের একই। তো আমরা দেখবো যে আমরা কোন মাধ্যমে আমরা সেখানে পৌঁছতে পারি। আমরা যদি কোনো আরো স্পষ্ট সংক্ষিপ্ত বেটার মাধ্যম পাই, যেমন দিন দিন জ্ঞান বিজ্ঞান চেতনা বিকশিত হচ্ছে, সেই অনুযায়ী যদি আমরা আলোচনা করে দেখি যে কোনটা বেটার হচ্ছে, তো সেটাকে সিদ্ধান্ত অনুযায়ী নিয়ে আমরা সেটাকে প্রচার করব এই সময় অনুযায়ী, যেটা বেটার হবে। তাহলে মানুষের পক্ষে ধরতে বুঝতে সুবিধা হবে, যেহেতু সময়কালীন হবে। সেটাই। আর আমাদের এখানে যে মানুষকে বোঝার যে বিষয়টি, আমি ছোট্ট করে বলে দিই যে যেটা হচ্ছে যে কোনো মানুষই তো আমরা জানি যে কোনো কর্মও ছোট নয়, কোনো মানুষের ছোট বড় নয়। তো সেই অনুযায়ী মানুষ মূলত 4 প্রকারের হয়। আমরা ব্যাখ্যা করেছি বইতে, যে শরীর প্রধান মানুষ, মন প্রধান মানুষ, ভাবনার প্রধান মানুষ, চেতনার প্রধান মানুষ। এটা মানুষ জন্মগত ভাবেই এই রূপেই থাকে। এই তত্ত্ব অনুযায়ী মানুষ, আমরা চারদিকে দেখছিও যে বিভিন্ন রকম পছন্দ অপছন্দের কাজ রয়েছে, ভাবনা আলাদা আলাদা। কিন্তু এইটা নয় যে তার মূল্যাঙ্কন বেশি, তার মূল্যাঙ্কন কম। প্রত্যেকের মূল্যাঙ্কন একই রকম হওয়া উচিত। তাহলে কোনো কাজই আর, মানে আমরা মুখে বলছি ছোট বড়, কিন্তু আমরা বাস্তবে দিচ্ছি কাউকে 5,000, কাউকে 5 লাখ, তাই না? এটা তো অন্যায়, তাই না? আমরা বলছি সব কাজই সমান, এবং সব কাজেরই প্রয়োজন রয়েছে সমাজে। তাহলে ছোট বড় করছি কেন? মূল্যাঙ্কন তাহলে সমান হওয়া উচিত। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে রয়েছে, আমাদের সাবজেক্টের মধ্যে, সেটা জীবন থেকেই উঠে এসেছে। তো ঠিক আছে দাদা, তাহলে আমি আপনাকে বই পাঠিয়ে দেবো, আপনি আপনার মতো করে পড়বেন। আর যদি মনে হয় আপনি কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চান, ফোন করতে চান, বা এমনিও গল্প করতে চান, আমাকে ফোন করবেন একদম নিশ্চিন্তে, ঠিক আছে? আচ্ছা, আর আমি তো বই পাঠাতে পারবো না এই কারণে, মানে আমার পাঠানোর মতন মানে কি বলে ওকে, আমার কাছে কোনো বই নেই আর কি। হ্যাঁ, বই ওই কলকাতায় ওরা বের করে, হ্যাঁ, ওই যা 2-5 কপি বিক্রি টিক্রি হয়, এই মানে আমিও কোনো ওদের কাছ থেকে পয়সা করি নিই না, ওই ছোট পাবলিকেশন, হ্যাঁ, নিজেদের এই আর কি। না, সেটা তো জানি, বই লিখে কিছু যে পাওয়া যায় না, সেটা আমি নিজেও সেটা বুঝেছি। আমাদের পিডিএফও সবার জন্য ফ্রি রয়েছে। তো আপনি পিডিএফ কপি কিছু করে রাখলে ভালো হতো না? আচ্ছা, কি করে আমি জানি না তো, ওগুলো কিচ্ছু জানি না, বুঝলেন। আপনার সঙ্গে কোনোদিন আমি দেখা হলে বসে আমি আপনাকে শিখিয়ে দেবো, করেও দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোনোদিন যদি সাক্ষাৎ হয়। এটা তো পিডিএফ করতে গেলে তো আপনার তাহলে কম্পিউটারে থাকা চাই, তাই তো? কম্পোজ থাকা চাই নাকি? না, ও তো আপনার ওই যে ওয়ার্ড ফাইল, যেটা আপনি কোন ফাইলে লেখেন, ওয়ার্ডে লেখেন তো? হ্যাঁ, সেটা না, এইসব লেখা তো আগে সব ওই ডিটিপি করে হতো, মানে ওই কম্পোজিটার করতো, সেসব তো আর এখন নেই। হ্যাঁ, আপনার কাছে যেগুলোই আপনার কাছে আছে এখন ওয়ার্ড ফাইলে আছে, সেগুলো আপনি পিডিএফ করে নিন। আচ্ছা আচ্ছা, যে নতুন বইটা আছে, আমাকে পারলে আপনি পিডিএফ পাঠাতে পারেন, সেটা আমার কাছেই থাকবে সংরক্ষিত। তো তাহলে আমি পড়তে আমার সুবিধা হ্যাঁ, যদি আপনার কাছে থাকে, ঠিক আছে? না, হ্যাঁ, ওইটা তো আমার কাছে না, ও আমার কাছে নেই। ও তো ওদেরকে আমার প্রিন্ট
ম্যাটেরিয়াল মানে হাতে লেখা ডিটিপি করা বিভিন্ন পেজদেরকে দিয়েছিলাম, ওরা কম্পোজ করে করেছে। আচ্ছা আচ্ছা, কলকাতায়। এটা তো আপনার কাছে রাখা উচিত না একটা কপি? ভালো হয়, ভালো থাকতো না এটা? না, এটা তো সে তো থাকে না তো আমাদের কাছে, মানে আমি জানি না রাখা যায় কিনা। হুম। আমি তাহলে বলবো, দেখি যদি ইয়ে করা যায়। হ্যাঁ, যদি কোনো পিডিএফ থাকে বলবেন যে আমি আমার সংরক্ষিত রাখতে চাই। হুম, যদি পিডিএফ আপনার কাছে থাকে তো সেটা বেটার হয় আর কি করতে। হুম, কারণ সবার পক্ষে তো সবকিছু কখনো কখনো কেনা সম্ভব হয় না বা পড়া সম্ভব হয় না, হাতের কাছে পাওয়া সম্ভব হয় না। তো এরকম সামাজিক বিষয়গুলো যদি পিডিএফ আকারেও থাকে তাহলে সকলে পড়তে পারে আর কি। হুম, হুম, হয়তো সবাই পড়বে না, যাদের খুবই আগ্রহ আছে তারাই তো পড়বে, যেন তাদের কাছে পৌঁছে যায়, এটাই। তো ঠিক আছে, আমাদের দুটি পুস্তক এবং আরো কিছু লেখা আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি পরপর করে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে পরে আপনার সাথে কথা হবে আবার। হুম, ঠিক। ওকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ওকে ওকে, আনন্দে থাকবেন। ঠিক। হ্যাঁ, ওকে দাদা, টাটা। হ্যাঁ, ঠিক।